রাজধানীর তালতলায় সমিলে ভয়াবহ আগুন, ৯টি ইউনিটের ২ ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে, জানা যায়নি সূত্রপাত। ভাই আমার 7টা গাড়ি শেষ হয়ে গেছে ভাই, আমার গাড়িটা ওই গ্যারেজ থেকে ওই সোয়ামিনে মেলেতে আগুন লাগছে, সোয়ামিনে মেলেতে লাগে আমার গ্যারেজটি, আমার গাড়িটি পুড়ছে। 50টার মতো গাড়ি হবে সব গ্যারেজে মিলা, সব গাড়ি মনে হয় কিছু গাড়ি বের করা হয়েছে আর কিছু গাড়ি সব পুড়ে গেছে। জাতির মুক্তি ও সংগ্রামে ভাষা আন্দোলনের ভূমিকা অপরিসীম, জাতি এগুলে সম্মান বাড়ে ভাষার, মন্তব্য ডক্টর ইউনূসের। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে, এটাই নিয়ম। এখন আমাদের জানা নেই কোন অজ্ঞাত নামহীন মাতৃভাষা পৃথিবী সম্পূর্ণ পাল্টে দেবে। শ্রদ্ধায় স্মরণ ভাষা শহীদদের, প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, ২১-এর চেতনায় দেশ করার অঙ্গীকার। বিভিন্ন জাতিসত্তার বিভিন্ন যে ভাষার, সে ভাষার স্বীকৃতি কিন্তু আমাদের দেশে এখনো দেওয়া হয়নি। বাংলা কোনোদিনও পৃথিবী থেকে হারিয়ে যাবে না। আমরা আমাদের মাতৃভাষাকে জীবনের বিনিময় হলে রক্ষা করবো ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের বিরুদ্ধে ২১ প্রেরণা হয়ে থাকবে বললেন রিজভী, ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য, মন্তব্য জামায়াত আমিরের। ২১-এর আবহে উপচে পড়া ভিড় বই মেলায়, নিজস্ব সংস্কৃতি চর্চায় গুরুত্ব, অপরের প্রতিও সম্মান দেখানোর আহ্বান। ঢাকা রাজশাহী রুটে যাত্রীবাহী বাসে ডাকাতির ও যৌন হয়রানির ঘটনায় মামলা, দায়িত্ব অবহেলায় বড়াইগ্রাম থানায় ওসি প্রত্যাহার। এবং মার্কিন গোয়েন্দা সংস্থা CIA-তে চাকরি হারানোর আতঙ্ক, ৫০ বছরের ইতিহাসে সর্বাধিক কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ, ট্রাম্পের আদেশের উপর রায় কাল। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। এবারে বিস্তারিত। রাজধানীর খিলগাঁয়ের তালতলা এলাকায় একটি সমিলে ও গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এ আগুনের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় যোগ দেয় আরও 7টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট 9টি ইউনিট একযোগে কাজ শুরু করে। 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ সময় সমিলের পাশে থাকা 15টির অধিক গাড়ির গ্যারেজে আগুন ছড়িয়ে পড়লে পুড়ে যায় বেশ কিছু গাড়ি। গ্যারেজে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন ধরতেছে আর বিকট আওয়াজ হইতেছে, সিলিন্ডার না হইলো 4-5টা ফুটছে, দেখিয়েছে খালি আগুন ধরতেছে পানি দিতেছে, কিন্তু আগুন নিবে না। আমরা এখন পর্যন্ত কোনো আহত নিহতর সংবাদ পাইনি এবং আমাদের সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। এখন পর্যন্ত কোনো এরকম সংবাদ পাইনি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণটাও একটু আমাদের বিবেচনা করে বলতে হবে, কারণ এখানে কিন্তু একটা দোকানের ভিতরে বেসিক্যালি 2-3টা করে দোকান আমরা যেটা দেখতে পেলাম। দর্শক, তালতলায় আগুনের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে ফায়ার সার্ভিস কি বলছে? যেমনটি বলছিলেন যে আগুনের যে ক্ষয়ক্ষতির পরিমাণটা এখন পর্যন্ত জানা যায়নি, তবে 11টি ইউনিটের অক্লান্ত চেষ্টায় কিন্তু এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এনেছে। আমার হাতের ঠিক ডান পাশে যেটি রয়েছে সেটি মূলত এই স্থানটিতে 20টি গ্যারেজ রয়েছে, সেই গ্যারেজে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং গ্যারেজ থেকে কিন্তু 2টি সোয়ামিল, এর পাশে 2টি কাঠের সোয়ামিল ছিল, সেই কাঠের সোয়ামিলগুলো কিন্তু সম্পূর্ণরূপে পুড়ে যায়। এখানকার ফায়ার সার্ভিসের 11টি ইউনিট সন্ধ্যা প্রথমে কিন্তু ঘটনা ঘটার পর থেকে কিন্তু 2টি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কিন্তু এই উদ্ধার কার্যক্রম এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আরো বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের ইউনিট প্রয়োজন হয়। এর পাশাপাশি কিন্তু এখন পর্যন্ত 11টি ইউনিট, ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কিন্তু এখানে এসে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ নিয়েছে। তবে এখন যা দেখতে পাচ্ছেন সেটি মূলত হচ্ছে এখানকার যা 20টি গ্যারেজ রয়েছে, সেই গ্যারেজের যে মালিকরা রয়েছেন, যে তাদের গ্যারেজের যে শ্রমিকরা রয়েছেন, তাদের মালামাল সংগ্রহ করছেন এবং মালামাল, এর পাশাপাশি কিন্তু এখানকার
এখানকার যে ফায়ার সার্ভিস কর্মীরা রয়েছেন সেই কর্মীরা কিন্তু এখানে অবস্থান করছেন। আপনাকে একটু আপনাদের সুবিধার্থে জানিয়ে দিতে চাই যে আগুনের যেই লেলিহান শিখা সেটি মূলত বেশি উঠেছিল, কারণ হচ্ছে এখানে কিছু কেমিক্যাল ছিল, যেটা হচ্ছে গাড়ির কেমিক্যাল, অর্থাৎ বিভিন্ন গাড়ির যে মেরামতের কাজে ব্যবহার করা হতো, ডেন্টিং পেন্টিং, সেই ডেন্টিং পেন্টিং এবং হচ্ছে মুভিল রয়েছে, মুভিলের বেশি থাকার কারণে এখানে একটি বিস্ফোরণ হয়। আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখিয়েছি যে বিস্ফোরণের ভিডিওটি ছড়িয়ে পড়েছে, সেটি কিন্তু আসলেই মূলত এত বেশি ভয়ানক ছিল যে আশেপাশের যে সাধারণ বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু মূলত এখানে অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ কিছু মানুষ রয়েছেন, এখন কিন্তু আগুন নিয়ন্ত্রণে, তবে এখানে কিন্তু উৎসুক জনতার ভিড় কিন্তু কমছে না। উৎসুক জনতা যেমন রয়েছেন তেমন এর পাশাপাশি কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, পাশাপাশি ফায়ার সার্ভিসের লোকজনের পাশাপাশি আমরা কিন্তু র্যাব সহ সেনাবাহিনীর লোকদেরকে কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। আমরা একটু এখানে চেষ্টা করব, এখানে যারা ব্যারিকেড দিয়ে রয়েছেন সেই ব্যারিকেড দেওয়া, অর্থাৎ এখানকার যারা সাহায্য করছেন, অর্থাৎ ফায়ার সার্ভিসের লোকদেরকে যারা সাহায্য করছেন তাদের সাথে একটু কথা বলতে, একটু চেষ্টা করি তাদের সাথে কথা বলতে। ভাইয়া, এখানটায় আপনারা কয়টার দিকে আগুনটা লেগেছে এবং কি পরিমাণ ফায়ার সার্ভিস এসেছে? এখন যারা আছেন তারা কি এখানকার দোকান মালিকের কেউ কিনা? এইখানে আগুনটা লাগছে সম্ভব একদম সন্ধ্যার দিকে। প্রথমে হচ্ছে ভিতরে আগুন লাগার পরে এরপরে হচ্ছে যে গ্যাসের সিলিন্ডারগুলো থাকে এবং ওগুলা বিস্ফোরিত হওয়া শুরু করে। পরবর্তীতে আমরা টিম খোঁজ পাওয়ার পরে আমরা হচ্ছে এখানে আসার পরে দেখি যে ফায়ার সার্ভিসের একটা ইউনিট তখন কাজ করতেছিল। এরপরে আস্তে আস্তে হচ্ছে তাদের ইউনিটের সংখ্যা বাড়তে থাকে, কিন্তু ততক্ষণ হচ্ছে আগুনের পরিমাণটাও বেড়ে যায়। আর এইখানে বর্তমানে যারা দাঁড়ায় আছে তেমন বেশিরভাগই কেউ দোকান ভিতরে যারা ক্ষয়ক্ষতি হয়েছে তাদের মধ্যে কেউ না, এখানে হচ্ছে এলাকার মানুষই মানে জাস্ট এখানে যে আগুনটা লাগছে তারা এই বিষয়টাই দেখার জন্য এখানে আর কি উপস্থিত। দর্শক যেমনটি দেখছিলেন যে এখানকার ছাত্র জনতা অর্থাৎ ভলেন্টিয়ারিং এর দায়িত্ব করছেন তারা জানাচ্ছেন যে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা মূলত এখানে যে অগ্নিসংযোগ হয়েছে সেটার জন্য কিন্তু মূলত এখানটায় দেখতে এসেছেন। তবে এখন পর্যন্ত সম্পূর্ণরূপে অর্থাৎ এখানকার খিলগাঁও তালতলার যে অগ্নিসংযোগ হয়েছে সেটি কিন্তু সম্পূর্ণরূপে 11টি ইউনিটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং এখন এখানে যারা আছেন তারা মূলত এখানকার যেই বাসিন্দারা রয়েছেন এবং এর পাশাপাশি দোকান মালিকরা রয়েছেন তারা এখানে আসছেন। এবং আমরা আমাদের দর্শকদের সুবিধার্থে আরও দেখাতে চাই যে ভিতরের দিকে যেতে চাই যে এখানে কি পরিমাণ অগ্নিসংযোগ হয়েছে এবং ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত যেহেতু জানা যায়নি, আমরা চেষ্টা করছি যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি আরও দেখাতে। দেখছেন যে এখানে বিভিন্ন লোককর্মীরা আসছেন, এর পাশাপাশি কিন্তু এখানে আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন রাজধানীর তালতলায় আগুনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য। ভাষা আন্দোলনের মধ্য দিয়েই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষাভিত্তিক জাতিসত্তা ও রাষ্ট্র ব্যবস্থা গঠনের ভিত রচিত হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাতৃভাষা ছাড়াও অন্য ভাষা শেখার গুরুত্ব তুলে ধরে বলেন, নতুন পৃথিবীতে যে দেশের প্রযুক্তি প্রাধান্য অর্জন করতে থাকবে তার সঙ্গে প্রাধান্য অর্জন করবে সে দেশের ভাষাও। সাইফুল রিপনের প্রতিবেদন থাকছে বিস্তারিত। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকল মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। তিনি বলেন, রাষ্ট্রীয় ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতির দাবিতে আত্মত্যাগের ঘটনা নজিরবিহীন। রাষ্ট্রভাষা বাংলা চেয়ে আন্দোলন মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনা ছিল স্বাধিকার প্রতিষ্ঠার। জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মধ্য দিয়ে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষাভিত্তিক জাতিসত্তা গঠনের ভিত রচিত হয়েছে। রাষ্ট্রভাষা বাংলা এই আন্দোলন বাঙালির মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা। তা ছিল বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন। তাই বাঙালির কাছে 21 মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয়। 52
21শে ফেব্রুয়ারি তাই শুধু বেদনার্ত অতীতকে স্মরণ করে অশ্রু বিসর্জনের দিন নয়, বরং এক অবিনাশী প্রেরণা, সকল ধরনের অন্যায়, অবিচার, ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজমন্ত্র। নতুন ভাষা শিখলেই পুরনো ভাষায় দুর্বল হয়ে পড়বে এমন ধারণার কোনো ভিত্তি নেই মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা দ্রুত গতিতে নতুন পৃথিবী তৈরি করতে যাচ্ছি, যার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা নিত্য নতুন প্রযুক্তির। প্রযুক্তি সহ যে কোনো দিক দিয়ে একটি জাতি নেতৃত্ব দিলে সে জাতির ভাষার প্রতি মানুষের আগ্রহ বাড়বে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। প্রযুক্তির প্রাধান্যের সঙ্গে আসে ভাষার প্রাধান্য। যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে, তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে, এটাই নিয়ম। এখন আমাদের জানা নেই কোন অজ্ঞাত নামহীন মাতৃভাষা পৃথিবী সম্পূর্ণ পাল্টে দেবে। অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যক্তি হিসেবে এবার আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেয়েছেন ভাষাবিজ্ঞানী অধ্যাপক আবুল মনসুর মোহাম্মদ আবু মুসা ও অনুবাদক জোসেফ ডেভিড উইন্টার। আর প্রতিষ্ঠান হিসেবে পদক পেয়েছে বাংলাদেশ দূতাবাস প্যারিস। 2025 সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে 21শে প্রথম প্রহরেই পদযাত্রা করে কেন্দ্রীয় শহীদ মিনারে নামে মানুষের ঢল। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 21শে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জানানো হয় গার্ড অব অনার। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদ মিনার প্রাঙ্গণে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষার জন্য জীবন উৎসর্গ করা বীর শহীদদের স্মরণ করে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে সুপ্রিম কোর্টের বিচারকদের সাথে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের শ্রদ্ধা নিবেদনের পর শহীদ ভাষা সৈনিকদের বিনম্র শ্রদ্ধা জানান বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক মিশনের রাষ্ট্রদূত, হাই কমিশনার, কূটনীতিকরা। প্রধান নির্বাচন কমিশনার সহ 3 নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। 52-র চেতনা, 24-এর প্রেরণা, এই স্লোগানকে ধারণ করে এবারের জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যেই আত্মত্যাগের বিনিময়ে মাতৃভাষা বাংলা, তার শুদ্ধ প্রয়োগ সর্বস্তরে নিশ্চিত হবে, এমনটি প্রত্যাশা সবার। সাইফুল রিপন, জাতীয় শহীদ মিনার, ঢাকা। 21শে প্রথম প্রহর থেকে মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি সংস্থা, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দল। তাদের অভিমত, দিবস কেন্দ্রিক নয়, মাতৃভাষার গুরুত্ব ও মর্যাদা দিতে হবে বছর জুড়ে। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। মাঝরাত থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানায় সরকারি বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল ও বিভিন্ন ছাত্র সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্র নেতারা জানান সব অন্যায়ের মোকাবিলায় 21-এর চেতনা মুখ্য ভূমিকা রেখেছে। মত প্রকাশের স্বাধীনতা যেন উন্মুক্ত থাকে, সেটি হচ্ছে 21-এর আজকের এই প্রহরে আমাদের অঙ্গীকার। 52-এর যেই ভাষা আন্দোলনের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করেই কিন্তু আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ এবং যেই
24-এর যে গণ অভ্যুত্থান সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। 52, 71, 24-এর প্রেরণাকে ধারণ করে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়বে বলে জানান জুলাই গণ অভ্যুত্থানের নেতারা। বাংলাকে যেভাবে রাষ্ট্রীয় ভাবে পৃষ্ঠপোষকতা করা দরকার ছিল, এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার সেটি করতে সমর্থ হয়নি। 24-এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে 52, 71 দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। 21-এর চেতনা জাতি গঠনের প্রেরণা হিসেবে কাজ করে আসছে এবং আগামীতেও করবে এমন অভিমত রাজনৈতিক নেতাদের। ফ্যাসিবাদ বিরোধী সকল জনগোষ্ঠী আমরা আগামী দিনে সহ অবস্থান করার মাধ্যমে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে এসে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আর যাতে কোনো ফ্যাসিস্ট না আসে সে লড়াইয়ে 21 বড় প্রেরণা হয়ে থাকবে। এই দেশে ছাত্র আন্দোলন, স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ চূড়ান্ত পরিণতি লাভ করে আমরা জাতীয় স্বাধীনতা অর্জন করেছি। এই আন্দোলনের আবেদন আজকে বিশ্ববাসীকেও নাড়া দিয়েছে। দিবস কেন্দ্রিক নয়, মাতৃভাষার গুরুত্ব ও মর্যাদা দিতে হবে বছর জুড়ে, এমন মত দিয়েছেন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা নেতারা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। জামায়াত দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় না, তবে তাদের সাথে খেললে সেটি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি আরো বলেন, ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য, তারা যতই ফিরে আসার চেষ্টা করুক প্রতিষ্ঠিত হতে পারবে না। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জামায়াত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদের জন্ম হতে দেয়া হবে না। যারাই ফ্যাসিবাদী আচরণ করার চেষ্টা করবে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। যে মাটিতে রক্ত ঝরে সেই মাটি উর্বর হয়, সেই মাটির জনগণকে কখনো দাবিয়ে রাখা যায় না। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি দল গত 17 বছর ধরে দেশের প্রকৃত ইতিহাস বিকৃত করেছে। ভাষা আন্দোলনে যার যে অবদান তা জাতির সামনে তুলে ধরতে হবে। ভাষা আন্দোলনটা দারুণ বিকৃতির কবলে পড়েছে। অধ্যাপক গোলাম আজম সাহেবের যতটুকু অংশ তাকে অতটুকু দিতে অসুবিধা কি? তমদ্দুন মজলিস নামের যে সংগঠন এই আন্দোলনের সূচনা করলো, তারা ইতিহাস থেকে বিলীন কেন? যার যেখানে জায়গা থাকে সেখানে জায়গা করে দিতে হবে। বিগত সরকার বিচারের নামে প্রহসন করেছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, এখনো যারা জেলবন্দী তাদের মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবরণ করবেন তিনি। ওই সময় যাদেরকে বন্দী করা হয়েছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু এর চাইতে বেশি জুলুম যাদের উপর করা হয়েছে তাদের একজন শুধু কেন জেলের ভিতরে থাকবেন? আমি নিজেও এখন এর প্রতিবাদে জেলে যেতে চাই। আমি স্বেচ্ছায় যাব, সরকার যেন আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করে। জামায়াত দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় না, তবে তাদের সাথে খেললে সেটি মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। জুলাই আন্দোলন ভিত্তিক বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে মেলায়। লেখকরা বলছেন, পরবর্তী প্রজন্ম এসব বই দেখে গণ অভ্যুত্থানকে হৃদয়ে লালন করবে। 52 আর 24 একই সূত্রে গাথা বলেও অভিমত মেলায় আগতদের। বিস্তারিত সাদ আহমেদের রিপোর্টে। মহান ভাষা দিবস উপলক্ষে বইমেলা প্রাঙ্গণ যেন ফিরে পেয়েছে তার প্রাণ। শুক্রবার সকাল 8টায় মেলার গেট খুলে দেওয়া হয়। ছোট ছোট শিশুরাও আসে বাবা মায়ের হাত ধরে। একদিকে ছুটির দিন, অন্যদিকে মহান ভাষা দিবস উপলক্ষে বইমেলায় দর্শনার্থী ও পাঠকদের ভিড় দেখা যায়। তারা জানান, নিজস্ব সংস্কৃতি চর্চায় গুরুত্ব দেওয়ার পাশাপাশি সম্মান দেখাতে হবে একে অপরের প্রতি। সকল পাঠকদের উদ্দেশ্যে একটাই কথা, যে বইমেলায় আসুন, সাহিত্য চর্চা করুন, বই পড়ুন এবং বইকে ভালোবাসুন। ভালো লাগছে, অনেক সুন্দর সুন্দর কিছু বই আমাদের চিন্তা ভাবনা আছে কেনার। এবার আমি ফার্স্টবার আসছি, পুরা মাস চলতেছে, বাট এটাই আমার প্রথম আসা, তো ভালো লাগতেছে আর কি। তো প্রতি বছরও আমরা ওই প্রতিবারের ন্যায় একবার আসি বইমেলাতে।
এবং পছন্দের বইগুলো আমরা মানে নেওয়ার চেষ্টা করি। যেটা ভালো লাগবে সেটা একটা বই নিয়ে যাব আর কি। এই যে আজকে 21শে ফেব্রুয়ারি সবাই শাড়ি টাড়ি পরে এসেছে, ভালো লাগছে। বই দেখছি, এখনো কেনা হয়নি, মাত্রই আসছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ের পাশাপাশি বাড়তে থাকে বেচা বিক্রি। আশা করছি আজকে অনেক মানুষ আসবে, আমাদের ভালো একটা সেল হবে। আগামী দিনগুলোর চেয়ে আজকে হয়তো বা একটু বেশি হবে এরকম মনে হচ্ছে। আজকে আশা করতেছি যে আমাদের যেন এই মাসের সবচাইতে ভালো সেল হয়। আজকে শুক্রবার, তারপর আবার 21শে ফেব্রুয়ারি, অনেকে আসবে, দেখবে, বই কিনবে। 860টি প্রকাশনীতে শুক্রবার দুপুর পর্যন্ত মেলায় যোগ হয়েছে 1905টি বই। হিমেল, দ্য টিভি, ঢাকা। 2018 সালের রাতের ভোটের নির্বাচনের সময় দেশের 64 জেলায় দায়িত্ব পালন করা পুলিশ সুপারদের ওএসডি অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে নিজের আইডিতে দেয়া এক পোস্টে এই তথ্য জানান তিনি। উপদেষ্টা আসিফ বলেন, 2018 সালের রাতের ভোটের নির্বাচনে 64 জেলার দায়িত্বে থাকা এসপিদেরও ওএসডি অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। এর আগে 2018 সালে অনুষ্ঠিত একাদশ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা 33 জেলা প্রশাসককে ওএসডি করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত 6টি প্রজ্ঞাপন জারি করে জানানো হয়েছে, 2018 সালের বিতর্কিত নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন 33 জন কর্মকর্তা ওএসডি হলেন। একই কারণে 12 জন কর্মকর্তা এর আগে ওএসডি হয়েছেন। চলন্ত বাসে সংগঠিত ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনার 3 দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে মির্জাপুর থানায় নাটোরের বড়াই গ্রামের বাসিন্দা ওমর আলী বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন। এর আগে গেল সোমবার রাত 11টায় ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে ইউনিক রোড রয়্যালস পরিবহনের আমরি ট্রাভেলস নামে একটি বাস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি টাঙ্গাইলে পৌঁছালে কয়েকজনের অস্ত্রের ভয় দেখিয়ে বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে তারা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী লুট করে মির্জাপুর এলাকায় বাস থেকে নেমে যায়। এ সময় 2 নারী যাত্রী শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। এদিকে দায়িত্ব অবহেলার দায়ে নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। ছয় দফা বাস্তবায়নের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা। শুক্রবার রাত 8:30টার দিকে বিক্ষোভ মিছিল করে আন্দোলনরত শিক্ষার্থীরা কুয়েট ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদের বাসভবনে তালা ঝুলিয়ে দেয়। শিক্ষার্থীরা জানায়, সংঘর্ষের ঘটনার দিন ভিসি ছাত্রদের নিরাপত্তায় তাৎক্ষণিক পদক্ষেপ নেয়নি, যে কারণে তারা ভিসির আওতায় আর কোনো ক্লাস করতে রাজি নয়। এ কারণে কুয়েটের ভিসি, প্রভিসি ও ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালকের অপসারণের দাবি করেন বলেও জানায় তারা।